স্বাগতম ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশের পেস বোলিং কোচ কে হচ্ছেন এটা নিয়ে অনেক জল্পনা চলছে। এরই মধ্যে বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার দৌড়ে যারা আছেন তাদের মধ্যে থেকে একজনকে কোচ বানিয়েছে করাচি কিংস। এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। শন টেইটকে তো কোচ বানিয়ে ফেললো করাচি কিংস, সেই দলটাতে খেলবেন লিটন কুমার দাস। আসলে কতটা ভালো হচ্ছে আপনার মনে হয়? শন টেইটের আলোচনাটা আসলে বেশি হচ্ছে বা আমরা করছি আজকে, কারণ বাংলাদেশের নতুন বোলিং কোচ হিসেবেও শন টেইটের নাম এসেছে। সো সেই ক্ষেত্রে শন টেইট যেহেতু করাচি কিংসের অ্যাসিস্ট্যান্ট কোচ কাম বোলিং কোচ হয়েছেন, ফাস্ট বোলিং কোচ হয়েছেন, সেই জন্যই কিন্তু আলোচনায় এসেছে। বাংলাদেশের আসলে এখন কোচ যিনি আছেন তিনি 2026-এ তার আন্দ্রে অ্যাডামস তার কোচিংটা ডিলটা সেই পর্যন্ত থাকলেও বাংলাদেশের বিসিবি এখন নতুন কোচ আসলে খুঁজছে। আসলে তাকে নিয়ে তারা ফুললি হয়তো স্যাটিসফাইড না, সেই জন্যই তার কন্ট্রাক্ট শেষ হওয়ার আগেই নতুন কোচ খুঁজছে। সেখানে শন টেইটের সাথে উমর গুল রয়েছেন এবং ওটিস গিবসনের নামও ছিল, কিন্তু আমরা শুনতে পেয়েছি যে তিনি মানা করে দিয়েছেন। সো সেক্ষেত্রে শন টেইট এবং উমর গুল এই দুজনের ডিলটা কার সাথে হয় সেটা নিয়ে এখন আলোচনাটা বেশি হচ্ছে, কারণ কেউই এখনও কনফার্ম করেনি। আমরা মিডিয়ার মাধ্যমে জানছি বা আমরা খোঁজখবর নিয়ে জানছি যে তাদের সাথে আসলে আলোচনা চলছে, এখনও ফুল চূড়ান্ত কিছু আসেনি। অনেক সময়ই শুনতে পাচ্ছি যে শন টেইটকেই হয়তো কোচ করা হবে, বা আবার অনেক জায়গায় উমর গুলকে, পাকিস্তানি মিডিয়াতে অনেক জায়গায় বলছে যে উমর গুলকে করা হবে। পাকিস্তানি মিডিয়া কিন্তু খুবই স্ট্রংলি কিন্তু বলছে যে তিনি আসলে পেস বোলিং কোচের দায়িত্ব প্রায় পেয়ে গেছেন, গুলের কোর্টও আসলে ইউজ করা হচ্ছে। তবে বিসিবির একটি সূত্র আমাদেরকে জানিয়েছে যে তারা আসলে শন টেইটকেই কোচ করার দিকে তাদের মনোনিবেশ, তারা তাকে আসলে কোচ হিসেবে পেতে চাইছে। শন টেইটের বিষয়টা একটু জোরালো হওয়ার কারণ কি, শন টেইট কিন্তু কিছুদিন আগে বিপিএলে চিটাগাং কিংসের হয়ে কাজ করে গেছেন, তিনি হেড কোচ হিসেবে কাজ করেছেন। আর এর আগেও কিন্তু তাকে এটা নিয়ে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। আমাদের ক্রিকফ্রেন্সি থেকেই কিন্তু আমাদের রিপোর্টাররা তাকে 1-to-1 জিজ্ঞেস করেছিলেন। তিনি বলেছেন যে তিনি যদি সুযোগ পান তিনি অবশ্যই বাংলাদেশের কোচ হবেন। তারও আসলে ইচ্ছা রয়েছে যে বাংলাদেশের কোচিংটা করানোর জন্য। কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় যে শন টেইট যেহেতু অস্ট্রেলিয়ান একজন পেস বোলার ছিলেন, তিনি এখন গ্লোবালি অনেক জায়গায় কাজ করছেন, বিপিএলে কাজ করেছেন, কিন্তু তিনি কিন্তু বাংলাদেশি বোলারদের এখন যেই প্যাকটা রয়েছে আমাদের তাদের নিয়ে খুব দুর্দান্তভাবে তিনি কাজ করতে পারেন। নাহিদ রানাকে আমি স্পেশালি তার আন্ডারে যদি দেখতে পাই, তিনি শন টেইট কিন্তু খুব দারুণ একজন দুর্দান্ত পেস বোলার ছিল। বিপিএল চলাকালীনও কিন্তু নাহিদ রানা অন্য টিমে থাকার পরও তাকে নিয়ে আসলে অনেক প্রাইজ করেছিলেন, যে বলছিলেন যে নাহিদ রানার খুবই ভালো ফিউচার আছে, তার বোলিংটা দেখে আসলে চোখের শান্তি, এরকম কিছু মন্তব্য করেছিলেন। হ্যাঁ, সো আপনি যদি শন টেইটকে নাহিদ রানাকে যদি শন টেইটের আন্ডারে নিয়ে কাজ করতে পারেন, তাহলে নাহিদ রানার আসলে মনে হয় যে পেসটার গতিটা কন্ট্রোল করে তিনি কীভাবে আরও লাইন লেনটা ভালো করতে পারেন সেইটার দিকে ভালো নজর দিতে পারবে। এছাড়াও কিন্তু তাসকিন রয়েছেন, ইবাদত রয়েছেন, মুস্তাফিজুর রহমান রয়েছেন। সো তাদেরকে নিয়ে যদি শন টেইট কাজ করেন আমার মনে খুব ভালো একটা হবে। আর যেহেতু তিনি এখন লিটন দাসের সাথে কাজ করবেন, সো সেখানেও হয়তো লিটন দাসের সাথে হয়তো তার কথা হতে পারে, যদি জিনিসটা পসিবিলিটি বেশি থাকে। এই দুই কোচের সঙ্গে যেহেতু কথাবার্তা হচ্ছে, তবে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে দুজনের কারোর সঙ্গে একদম চুক্তি একদম ফাইনাল হয়নি, চূড়ান্ত হয়নি ব্যাপারগুলো, আসলে একদম লাস্ট মুহূর্তে কথাবার্তা চলছে। সব ডিলগুলা যদি সবার সাথে যদি টেবিলে বসে, তো আপনার অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, বিসিবির সাথেও মিলতে হবে, শন টেইট বা উমর গুল তার সাথে মিলতে হবে, সেগুলো আর্থিক ব্যাপারটা আসলে অনেক বড় একটা ভূমিকা রাখবে। হ্যাঁ, অবশ্যই। আপনি যদি ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত কাজ করে থাকেন, তখন কিন্তু আপনি সহজেই ন্যাশনাল টিমের কোচ হবেন না বা ন্যাশনাল টিমের সাথে যোগ হবেন না, কারণ ফ্র্যাঞ্চাইজিতে আপনার প্রাইস মানিটা অনেক বেশি। এখানে এখন শন টেইটের যেহেতু ইচ্ছা রয়েছে, সো তার দিকেও কিন্তু আমাদের নজর রাখতে পারে। এছাড়াও কিন্তু ডোনাল্ডের কথাও কিন্তু শোনা যাচ্ছে, আমাদের যিনি করছিল, হ্যাঁ, তার আমলেই কিন্তু আমরা আসলে পেসের উত্থানটা দেখতে পেরেছি। আমাদের পেসের বিশেষ করে ইবাদত হোসেনকে যেভাবে আসলে তিনি উঠিয়ে এনেছিলেন, একদম ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করা পছন্দের একজন ছিল, খুবই পছন্দের একজন কোচ ছিলেন পেসারদের ভিতরে। এখনও তিনি কিন্তু স্ট্যাটাস দেন পেসাররা ভালো করলে, পেসাররা বাংলাদেশের পেসাররা কিন্তু তার সঙ্গে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন। পার্সোনালি বেশ কয়েকজন পেসারের সঙ্গে তো আমি কথা বলেছিলাম, তারা আসলে খুবই তার সঙ্গে কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তবে বাংলাদেশের প্রধান কোচ ছিলেন চান্নিকা হাথুরুসিংহে, তার সঙ্গে রোনাল্ডোর সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। হাথুরুসিংহে একটা সিন্ডিকেট
তৈরি করে রাখতেন, যেখানে আসলে ডোনাল্ডের মতো এরকম একজন নিপাট ভদ্রলোকের আসলে কাজ করাটা খুব একটা সহজ ছিল না। এই কারণে হয়তো বা তিনি আসলে চাকরিটা ছেড়ে এখন দিয়েছেন। যেহেতু নতুন এসেছে, ডোনাল্ডের সাথে কথা বললেও হতে পারে, কিন্তু তার নামটাও রয়েছে, কিন্তু এই দুজনের নামটা আসলে বেশি জোরালো। আমরা যদি উমরগুলের দিকে যাই, উমরগুল কিন্তু আফগানিস্তানের বোলিং করছিলেন, এরপরে পাকিস্তানে তিনি অন্তর্বর্তীকালীনও কিছুটা সময় পাকিস্তানের বোলিং কোচ হিসেবে, এখন তিনি বয়স ভিত্তিকে তিনি কোচ আছেন। তারও কিন্তু ক্যারিয়ারটা আফগানিস্তান টিমের জন্য কিন্তু তিনি কাজ করেছেন। আমি যদি ভুল না করে থাকি, লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা ছিল ওয়ানডে বিশ্বকাপ, সেটাতেও কিন্তু কাজ করেছেন উমরগুল। এখানে আসলে এই যে আপনি দেখবেন যে মুস্তাক আহমেদ কাজ করছে আমাদের লেগ স্পিনার বা স্পিন কোচ হিসেবে, সেখানে কিন্তু সবাই তাকে পছন্দ করছে। পাকিস্তানি কোনো একটা প্লেয়ার যদি আসে বাংলাদেশে, আসলে প্লেয়ার আরেকটু ভালোভাবে না, কারণ এখানে কমিউনিকেশনটা একটু ইজি হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশটা তাদের সাথেও আসলে কমফোর্টেবল থাকে। এখানে উমরগুল যদি আসেন তাহলেও কিন্তু আসলে আমার মনে হয় যে বাংলাদেশের পেসাররা সেখান থেকে মানে তার থেকে নিতে পারবে খুব ভালোভাবে। এখন কথা হচ্ছে যে আনার পরে আসলে কে ক্লিক করে সেইটা একটু দেখার বিষয় রয়েছে। তবে আমার মনে হয় যে বিসিবি এখন আসলে লং টার্মের চিন্তাটা হয়তো বা এখনই করবে না, তারা হয়তো 3 মাস 6 মাসে একটা শর্ট পিরিয়ডের জন্য একজন পেস বোলিং কোচের সঙ্গে কাজ করবে। হয়তো বা তার কাজটা যদি বিসিবিকে সন্তুষ্ট করতে পারে, তাহলে হয়তো বা 27 যে বিশ্বকাপ আছে সেই পর্যন্ত হয়তো বা চুক্তিটা টানা হতে পারে। আমি যদি বলি যে ফিল সিমন্স কিন্তু বাংলাদেশ দলের দায়িত্ব পালন করছিলেন, তার চুক্তিটা শেষ হয়ে গিয়েছিল লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা ছিল সেই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর কিন্তু তাকে আসলে রাখবে কি রাখবে না একটা দোলাচলে ছিল। তো ফিল সিমন্স দলে কিন্তু খুবই ভালো একটা প্রভাব রেখেছেন, ক্রিকেটারদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক। দলের ভেতর থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে যেই সিন্ডিকেটগুলো ছিল, পছন্দের ক্রিকেটারদের কোচরা আসলে খেলানোর চেষ্টা করতেন, ফিল সিমন্সের মধ্যে এগুলো নেই। তাছাড়া বাংলাদেশ দলের যেই সহকারী কোচ আছেন মোহাম্মদ সালাউদ্দিন, তিনিও আসলে খুব ভালোভাবেই কাজ করতে পারছেন ফিল সিমন্সের সঙ্গে খুবই স্বাধীনভাবে। সো ফিল সিমন্সকে কিন্তু বিসিবি কিন্তু রেখে দিয়েছে, তার চুক্তিটা নবায়ন করেছে, এবং এই কোচে বিসিবি কিন্তু আমার মনে হয় যে এইরকম কোচই চাচ্ছে। সেক্ষেত্রে আসলে এটা যদি শন টেট হয় বা উমরগুল হয়, তারা যদি দলের সঙ্গে মানিয়ে যদি কাজ করতে পারেন, তাদের লং টার্মে চুক্তি কিন্তু বিসিবি কিন্তু যেতে পারে আমার মনে হয়। এই যে ফিল সিমন্সের কথা বলছে, তার সাথেও কিন্তু আলোচনা করা হচ্ছে যে কাকে নিলে তিনি টিমের মানে কোচিং প্যানেলটা খুব স্ট্রং হবে বা ভালোভাবে ব্লেন্ড হতে পারবে। জিম্বাবুয়ে সিরিজটা সামনে রয়েছে, আর আমাদের কিন্তু এই বছর অনেকগুলো হোম সিরিজ রয়েছে, এরপরে অ্যাওয়ে সিরিজও রয়েছে। সো শ্রীলঙ্কা যাবো, পাকিস্তান যাবো, বেশ কিছু সিরিজ। এই জিম্বাবুয়ে সিরিজটার পরে আমরা শুনতে পাচ্ছি যে আন্ড্রে অ্যাডামসকে হয়তো বাদ দিয়ে দেওয়া হবে বা নতুন কোচ আনা হবে। এরপরে আসলে কাকে রাখা হবে, এর মাঝখানে শন টেট হচ্ছে কোচিং ইংসের হয়ে কাজ করবেন, সেইখানেও কাজ দেখা হবে। সেখান থেকে হয়তো লিটনও কিছু ফিডব্যাক দিতে পারেন যে ইয়া হয়। সো এই সময়টুকু তারা নিচ্ছেন, কারণ এই সময়টুকু আছে। আপনি জিম্বাবুয়ে সিরিজটা শেষ হওয়ার পরেই আন্ড্রে অ্যাডামসের ডিলটা হয়তো তারা ক্লোজ করে দিবে। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই কিছুটা সময় রয়েছে, গুল হোক বা টেইট হোক, আমাদের যেই পেসারদের যে বুমটা হয়েছে বা যে উত্থানটা হয়েছে সেইটা কন্টিনিউ করার জন্য একজন ভালো মানের আসলে কোচ আমাদের দরকার। সেখানে যদি তারা মানে অনেক সময় আমরা দেখেছি যে প্লেয়ারদের সাথে অনেক ধরনের সমস্যা হয় বা পছন্দ থাকে না, সেই জিনিসগুলো আসলে উতরে একটা ডোনাল্ডের সাথে যেরকম হয়েছিল সেরকম একটা সম্পর্ক যদি পেসাররা করতে পারে, আমাদের পেস ইউনিটটা আরও স্ট্রং হবে। তবে একটা পজিটিভ জিনিস কি, মানে বাংলাদেশের কোচ হতে কিন্তু অনেকেই কিন্তু আগ্রহ দেখান না। বড় বড় নাম যারা আছেন তারা সেভাবে কিন্তু অনেক সময় অফার দেওয়া হলে তারাও ডিক্লাইন করেন, এরকম একটা সিচুয়েশন ছিল। এরকম এখন যে আপনি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আপনি ইনভলভ, তখন আর আসলে জাতীয় দলের ছোট কোনো জাতীয় দলের কোচ হতে আপনি আগ্রহ দেখান না। এখন কিন্তু যেহেতু বাংলাদেশের পেস বোলিং কোচ হতে কিন্তু লম্বা একটা লিস্ট ছিল, সেখানে কিন্তু অনেক পরিচিত মুখ ছিল, অনেকে অপরিচিত নামও ছিল, সেগুলো কাটসাট করে কিন্তু এই 2-3 জন নামের মধ্যে কিন্তু বিসিবি কিন্তু একটা মানে এর মধ্যে ডিসিশন নেওয়ার চেষ্টা করছে। সো এটা কিন্তু একটা দারুণ একটা পজিটিভ দিকে আমার মনে হয়। অবশ্যই ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকফ্রেন্সি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।